কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকের এই সানডে স্পেশাল হরর পডকাস্টে আমার সাথে কলে ছিলেন চিলকাদি। কলকাতার একটি হাসপাতালে, সরকারি হাসপাতালে লিফট থেকে নামার সময় তার সাথে এমন কিছু পিকিউলিয়ার জিনিসপত্র ঘটে বা তিনি ফিল করেন সেইগুলো, আর তার কারণ যেটা ছিল, পুরো ঘটনাটা আপনারা শেষ অবধি জানলে সেটা বুঝতে পারবেন। একটি লাশকে সেই লিফটে করে নিচে নামানো হচ্ছিল। চিলকাদি সেই লিফটে প্রেজেন্ট ছিলেন। তখন তিনি একটা খুব পচা গন্ধ পান, পচা একটা গন্ধ, আর এখান থেকেই ঘটনার সূত্রপাত। কি ঘটেছিল না ঘটেছিল সবটাই জানতে পারবেন। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ে, তাহলে আমাকে যোগাযোগ করুন। আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, সেখানে আপনারা আপনার ঘটনা শেয়ার করার জন্য যোগাযোগ করতে পারেন 7558244886। এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করুন নিজেদের ঘটনা জানানোর জন্য। অন্য কোনো কারণে এই নাম্বারে কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করবেন না, এটা স্ট্রিক্টলি ঘটনা শেয়ার করার জন্য নাম্বারটা প্রোভাইড করা হলো। আর এই নাম্বারটি আপনারা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টেও পেয়ে যাবেন। তাহলে চলুন এবার আমি ডাইরেক্টলি ঘটনাতে চলে যাচ্ছি। কিউরিওফাইটের আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিং কোথা থেকে শুনলেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো চিলকাদি। হ্যাঁ বলছি। কেমন আছো বলো আগে? আপাতত ঠিক আছি ভাই। বিষয়টা হচ্ছে যে বেশ কিছু বছর পরে তোমার সাথে কথা হলো, খুব রিসেন্টলি তুমি মেসেজ করেছিলে এবং তুমি এটা জানিয়েছিলে যে তোমার সাথে বেশ কিছু প্রবলেমেটিক বা অদ্ভুত বলতেই পারি আমি, এমন কিছু ঘটনা ঘটছে যার কোনো এক্সপ্লেনেশন নেই বা পাওনি। একদম। এবার তুমি যখন পুরো ঘটনাটা আমাকে বললে না দিদি, আমি ভাবছি যে এত কিছুর মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, তোমার মায়ের এরকমটা হয়েছে, আর তোমার ছেলেও এখন হয়তো তোমার সাথেই থাকছে তোমার বাপের বাড়িতে। একটা লিফট থেকে ঘটনার সূত্রপাত। কি হয়েছিল দিদি একদম না শুরু থেকে আমি জানতে চাই, কি হয়েছিল তোমার সাথে? বেশ বলছি, শোনো তাহলে। আমার মা তো অসুস্থ, তুমি জানোই যে এসএসকেএম এর রেডিওথেরাপি ডিপার্টমেন্টে আমার মা চিকিৎসাধীন। ক্যান্সার হয়েছিল? ক্যান্সার, হ্যাঁ, অপারেশন হয়েছিল। এবার অপারেশন পরে ওখানে কেমো চলে। তো ওদের নিয়ম অনুযায়ী যদি বাইরে থেকে কোনো অপারেশন হয় আর কি এই সমস্ত পেশেন্টদের, তাহলে যে বাইরের যে বায়োপসি রিপোর্টটা আছে সেই রিপোর্ট এবং তার স্লাইড সমেত ওই পিজি হসপিটালের যে নিজস্ব বায়োপসি ডিপার্টমেন্ট আছে সেখানে কিন্তু জমা করতে হয় এবং ওখান থেকে একটি রিপোর্ট কিন্তু তুলতে হয়, মানে ওরা রিচেক করে জিনিসটা। আচ্ছা আচ্ছা। এবার রেডিওথেরাপি ডিপার্টমেন্টটা যেখানে, বায়োপসি ডিপার্টমেন্টটা কিন্তু তার থেকে বেশ অনেকটা দূরে, ইমার্জেন্সি বিল্ডিং এর কাছে। এবার ইমার্জেন্সি বিল্ডিংটা হচ্ছে 5 তলা, ওই ইমার্জেন্সি বিল্ডিং লাগোয়াই কিন্তু বায়োপসি ডিপার্টমেন্ট। এবার ওই বিল্ডিংটার একটা বৈশিষ্ট্য আছে জানো তো, বিল্ডিংটা 5 তলা, 3 তলা পর্যন্ত তুমি লিফটে ওঠা নামা কিন্তু করতে পারবে, কিন্তু কারুর যদি 4 বা 5 তলায় যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে তাহলে তাকে লিফট থেকে নেমে 3 তলায় একটি সোজা টানা করিডোর রয়েছে, সেই করিডোর পেরিয়ে কিন্তু সিঁড়ি ব্যবহার করে ওপরে উঠতে হবে। আচ্ছা আচ্ছা। তো আমি একদিন ওই বায়োপসি রিপোর্ট তোলার কারণেই গেলাম। কোন মাসের ঘটনা বলছো? এটা আমি বলছি মোটামুটি তোমার ধরো আগস্ট মাসের কথা, আগস্ট সেপ্টেম্বর, পুজোর আগের কথা বলছি, এই বছরেরই পুজোর আগের কথা বলছি।
আমি গেলাম, তো আমি সমস্ত কাজ সেরে যখন 3 তলায় লিফটে উঠলাম, লিফটে 1 তলা নামার পর দোতলায় যখন এলো, হঠাৎ করে লিফটের দরজাটা খুলে একজন ওয়ার্ড বয় দাদা উনি এলেন। ওনার সঙ্গে একটি স্ট্রেচার ছিল, স্ট্রেচারে সাদা কাপড় মোড়ানো মৃতদেহ ছিল, এবং ওই মৃতদেহের পায়ে হলুদ ট্যাগ লাগানো থাকে। ওখানে সম্ভবত কোনো বুড়ো আঙুলটাতে লাগানো থাকে। তো উনি মৃতদেহ নিয়ে যেহেতু উঠছেন লিফটে, ভেতরে আমি ছিলাম, লিফটটা অনেকটাই বড় লম্বায়, তো উনি আমাকে বললেন যে আপনার যদি কোনো অসুবিধা থাকে আপনি লিফটটা পরে আসুন, কারণ আমি তো মৃতদেহ নিয়ে নিচে যাচ্ছি, আপনার কোনো রকম অসুবিধা থাকতে পারে। তো সেই মুহূর্তে হয়েছিল কি, আমার রিপোর্টটা জমা দেওয়া খুব প্রয়োজন ছিল। এবার লিফট নিচে যাবে আসবে অতটা সময় আমি অপেক্ষা করতে পারিনি, তা আমি ওনাকে বললাম যে আমার কোনো রকম অসুবিধা নেই, আমি এভাবেই যেতে পারবো। ওকে ওকে। তো উনি মৃতদেহ মাঝখানে, উনি সামনে, আমি পিছনে দাঁড়িয়ে রয়েছি। লিফট মানে চওড়ায় বড় ছিল লিফট অনেকটা? লিফটটা অনেকটা লম্বা, মানে এই স্ট্রেচার নিয়ে যাওয়ার জন্যই সম্ভবত লিফটটা ভিতরটা অনেকটা লম্বা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ করে নাপতে নাপতে ওই মৃতদেহের গা থেকেই সম্ভবত একটা পচা পচা গন্ধ, পচা পচা বলতে কোনো কিছু ঘা হলে দেখবে সেই জায়গাটা পচে গেলে, ইনফেকশন হয়ে গেলে যেমন একটা গন্ধ বেরোয়, এরকম একটা গন্ধ কিন্তু নাকে আসছে, লিফটের মধ্যেই আসছে। আমি দাঁড়িয়ে রয়েছি, লিফটটা 1 তলায় যখন নেমে এলো, নেমে আসার পর উনি প্রথমে বেরোলেন, তারপর আমি বেরোলাম, বেরিয়ে আমি চলে গেলাম। সেই মুহূর্তে কিন্তু ওই গন্ধটা ওইটুকুই নাকে লেগেছিল, ব্যাস ওই পর্যন্তই, আর কিছু হয়নি। আমি সমস্ত হসপিটালের কাজ সেরে আমি যখন বাড়ি আসছি তখন 5:30 বেজে গেছে। এবার আমাকে মেট্রো করে দমদম এসে ট্রেন ধরতে হয়। আমি দমদম পৌঁছে নৈহাটি লোকাল পেলাম। 2-3টে ট্রেন ছেড়ে দিলাম, কারণ ওই ঠিক ওই সময়টাতে পার্টিকুলার ওই ভীষণ, হ্যাঁ হ্যাঁ, ফেরার তারাটা ভীষণ রকম থাকে, তা নৈহাটি লোকাল ছিল বলে আমি নৈহাটি লোকাল লেডিসে উঠেছি। ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকা, সম্ভবত জগদ্দল কি কাকিনাড়া ঢুকছে ট্রেন, ফাঁকা ফাঁকা ট্রেনটা। হঠাৎ করে আমি বসেছিলাম জানলার ধারেই, হঠাৎ নাকে ওই আগের লিফটের যে গন্ধটা, হঠাৎ করে হ্যাঁ পচা পচা যে গন্ধটা, সেটা যেন আবার করে আমার নাকে আসতে শুরু করলো। আমি ট্রেনের মধ্যে, ট্রেন চলছে তখন। এবার কি হয়, আমি আশেপাশে তাকালাম যে আরো যদি কিছু, না সেরকম কিছু ছিল না। সেই মুহূর্তে আমি নিজের মনকে বোঝালাম যে অনেক সময় কি হয়, কোনো পচা গন্ধ যখন আমাদের নাকে গিয়ে পৌঁছয় তখন এই গন্ধটা বেশ খানিকক্ষণ থেকে যায়, হয়তো ওটা আমার মনের ভুল হবে, এটা আমি বোঝালাম। এবং তারপরে আমি ট্রেন থেকে নেমে বাড়ি চলে এলাম। ঘটনার পরেও ঘটলো, আমি যখন বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বসলাম, সকলের সাথেই বসে আছি, হঠাৎ ওই গন্ধটা, ওই যে পচা পচা গন্ধটা আবার করে যেন আমার নাকের চারপাশ দিয়ে খুব হালকা হালকা আমার নাকে যেন এসে লাগছে। বাড়ি ফেরার পরে ফ্রেশ হওয়ার পরে। তো আমি তখন সেই মুহূর্তে সকলের সাথে বসে আছি, আমি অতটাও পাত্তা দিলাম না, একই রকম জিনিস দিয়ে মনকে প্রবোধ দিলাম যে একটা গন্ধ যেহেতু আমার নাকে এসেছিল সকালবেলা, ওই রেশটা রয়ে গেছে। এইবার ঘটনাটা একটু বেশি ঘটলো কিরকম, রাত্রেবেলা যখন ডিনার করতে গেলাম, আমার বাড়ির লোক তাড়াতাড়ি খেয়ে নেয়, আমি একটু লেটে ডিনার করি। আমি একাই হ্যাঁ হ্যাঁ, আমি তখন বাপের বাড়িতে, আমি অনেকদিন ধরেই বাপের বাড়িতে আছি মায়ের অসুখের সময় থেকে। তো আমি খেতে গেছি একা, মা ছেলে নিচের ঘরে ঘুমিয়ে পড়েছে। আমাদের খাবার জায়গাটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠেই, সিঁড়ির ল্যান্ডিংটাতে মাঝখানটাতে, ওইখানটাতে আমরা খাই, ওখানে রান্নাঘরও আছে। আমি খাচ্ছি যখন, বারান্দার লাইট নেভানো, একটা 0 পাওয়ারের লাইট জ্বলছে, আর উপরে আমি খেতে গেছি তো রান্নাঘরের লাইট জ্বলছে। আমি মেঝেতে বসেই খাচ্ছিলাম, একটা গাল মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে গন্ধটা যেন আবার করে খুব বেশি পরিমাণে আমার নাকে এসে লাগলো, খাবারটা মুখে দেওয়ার পরেই। এবং খাবারটা আমি চিবোতে পারছি না, গিলতেও পারছি না, মানে মুখে খাবারটা রেখে দিই, গন্ধটা যেন ক্রমাগত আমার নাকে খুব বেশি ভাবে আসছে। আমি মুখের খাবারটা মুখেই রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে কি হলো, একটা বমি বমি ভাব, গাটা গুলিয়ে উঠলো, আমার মুখ থেকে খাবারটা কিন্তু
বেরিয়ে এলো। খেতে পারলাম না আমি বাকি খাবারটুকু, আর কিন্তু আমি খেতে পারলাম না। আমি খাবার রেখে দিয়ে হাত ধুয়ে বেসিনে আমি যখন সিঁড়ি দিয়ে নামছি, 2 ধাপ কি 3টে ধাপ নেমেছি, হঠাৎ সিঁড়িটা যেখানটাতে শেষ হয়েছে সেই জায়গাটাতে একটা আলো জ্বলছে খুব কম পাওয়ারের, ওখানটাতে মনে হচ্ছে একটা সাদা কিছু দাঁড়িয়ে রয়েছে এবং সেটা মুভ করছে, মানে দোলনা দুললে যেরকম ভাবে আস্তে আস্তে মুভ করে না, সেই রকম ভাবে কোন একটা জিনিস যেন মুভ করছে। এবং আমি সেই মুহূর্তে যে ওই রকম সিঁড়ির একেবারে নিচটাতে কি থাকতে পারে যেটা এরকম নড়ছে দোলনার মতো, বা কোন একটা সাদা কাপড়ের বলের মতো, বা সাদা কোন একটা জিনিস নড়ছে, 0 পাওয়ারের আলোতে তো খুব একটা পরিষ্কার বোঝা যায় না। এবং আমি যে থেমে গেছি, আমার রীতিমতো মানে আমার কপাল কুঁচকে গেছে, আমি মানে বুঝতে পারছি না, আইডেন্টিফাই করতে পারছি না জিনিসটা কি। বেশ খানিকক্ষণ এরকম চলার পর হঠাৎ একটা হাওয়ার খুব জোরে স্রোত যেন আমার পাশ দিয়ে আমাকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল, এবং ওই যে হাওয়াটা যে এলো, সেই হাওয়াটার মধ্যে ওই একই রকম পচা পচা গন্ধটা আবার যেন আমার নাকে একটা ধাক্কা মেরে বেরিয়ে গেল। এবং যেই হাওয়াটা আমার পাশ দিয়ে বেরিয়ে গেল, সেই মুহূর্তে কিন্তু আমি ওই সিঁড়ির নিচে একটা কোনো জিনিস মুভ করতে দেখেছিলাম না সাদা, সেটা কিন্তু আর আমি দেখতে পাচ্ছি না। এটা কিন্তু ঘটলো। এবং এই যে ঘটনাটা ঘটলো, আমি তো 2 পা সিঁড়ি থেকে নেমেছিলাম, বাকি পাটা আমি আর বাড়াতে পারছি না, আমার গাটা রীতিমতো ভারী হয়ে গেছে এবং আমার ক্রমাগত মানে আমার পায়ে ঝিঝি ধরে যাচ্ছে, দাঁড়িয়ে থেকে থেকে পাটা অবশ হয়ে আসছে। যা হোক করে, ওখানে তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, যা হোক করে আমি খুব দ্রুত ওখান থেকে নেবে, সিঁড়ি থেকে নেবেই আমাদের ঘরের দরজা খুলে আমি কিন্তু ঘরের ভেতর ঢুকে গেলাম। এবং শুধু ঢুকলাম না, আমি কোনো ক্রমে দরজাটা লকটা লাগিয়ে আমি বিছানায় গিয়ে, আমার মা ছেলে ঘুমিয়ে পড়েছে, বিছানায় গিয়ে আমি কিন্তু শুয়ে পড়লাম। কম্বল মোটামুটি একটা চাদর চাপা দিয়ে, হালকা কম্বল আর কি চাপা দিয়ে শুতাম, ওটা চাপা দিয়ে আমি কিন্তু শুয়ে পড়লাম। কিন্তু আমার কিন্তু ঘুম এলো না। আমি ক্রমাগত ওই যে জিনিসটা সিঁড়ির কাছে দেখলাম, বা ওই যে একটা হাওয়ার ধাক্কা, বা খেতে বসে যে গন্ধটা পেলাম, খাবারটা উঠে এলো, ক্রমাগত এই বিষয়টা আমার মনের মধ্যে চলতে থাকলো। আমার কিছুতেই ঘুম আসছে না, আমি জেগে আছি। বেশ অনেকক্ষণ এইভাবে চলার পরে হঠাৎ করে জেগে থাকলে দেখবে একটা বাথরুমে যাওয়ার প্রয়োজন বোধ হয়, তো সেই হ্যাঁ মানে তোমার মনে হয় যে একটু বাথরুম থেকে ঘুরে আসলে বোধহয় বেটার হতো, শুয়ে যেহেতু ঘুম আসছে না। আমি উঠলাম এবং উঠে খাট থেকে নামার আগে আমার মনে হলো, আচ্ছা কিছুক্ষণ আগে সিঁড়িতে যে জিনিসটা দেখলাম, এরকম কোনো জিনিস আবার দেখবো না তো। তারপরে আবার মনকে আমি নিজেই বোঝাচ্ছি যে না না, আমি বোধহয় কোন রকম মানে এই যে আমি হসপিটালে গেছি এসেছি, ভীষণ রকম তো একটা চাপ পড়ে হসপিটালে, বিভিন্ন রকম রুগী, বা আমি ধরো একটা মৃতদেহ দেখেছি সামনে থেকে, এরকম কিছু হয়তো আমি হয়তো ভুল দেখেছি, এটা আমি ভাবলাম নিজে। ভেবে আমি ঘরের দরজাটা খুলে, আমাদের ঘরের ভিতর থেকে একটি লাইট, বাথরুমের লাইটটা কিন্তু জ্বালানো যায় ঘরের ভেতর থেকে, ঘরের সুইচটা দিলেই, আর বারান্দায় তো একটা 0 পাওয়ারের লাইট জ্বলছেই, আমি আর বারান্দার লাইটটা জ্বালাইনি, আমি বাথরুমের লাইটটা জ্বালিয়ে প্রায় বাথরুমের দরজার সামনে আমি চলে এসেছি। হঠাৎ আমার মনে হলো, মনে যেন কেমন একটা হয়ে উঠলো যে আচ্ছা আমি যে একা বাথরুমে উঠেছি, আমার পিছনে কেউ দাঁড়িয়ে নেই তো, এটা কিন্তু আমার নিজে নিজে মনে হলো হঠাৎ করে, সাডেনলি মনে হলো। এবং এটা মনে হওয়ার পর আমি যে বাথরুমে যাচ্ছিলাম, আমার পাটা কিন্তু আমার থেমে গেছে, এবং বেশ 1 মিনিট মতো দাঁড়িয়ে থেকে আমি পিছন ঘুরলাম। কেন পিছন ঘুরলাম, যে এরকম যেহেতু মনে হলো, একটা কৌতূহল দেখবে এসে যায় যে সত্যি সত্যি কেউ নেই তো, এইরকম একটা কৌতূহল। আমি ঘুরেছি, আমাদের বারান্দার মাঝ বরাবর আমার স্কুটিটা রাখা থাকে, এবার আমি দেখছি স্কুটিটার পাশে যে দেওয়াল, সেই দেওয়ালে একটা ছায়া পড়েছে, এবং ছায়াটা বেশ লম্বা ছায়া। একটা স্কুটি তার ছায়া যত লম্বাই হোক, দেওয়াল বরাবর অত লম্বা ছায়া কিন্তু পড়বে না, একদমই না।
একদম পড়বে না। এবং স্কুটির যে মানে ওপরের যে একটা এরকম আয়না মতো উঠে থাকে না কানের মতো, ওটাও কিন্তু ওই রকম ভাবে মানে পুরো একটা মনে হচ্ছে যে একটা মনুষ্য অবয়ব, একটা ছায়া স্থির হয়ে আছে, একটা ছায়া হালকা ভীষণ, কারণ আলোটা তো ভীষণ কম পাওয়ারের। এবং আমি এই যে তাকালাম, তাকানোর কিছুক্ষণের মধ্যে ছায়াটা সরে সরে যাচ্ছে দেওয়াল থেকে, যেন মনে হচ্ছে যে ছায়াটাই মুভেবল, ছায়াটা সরে 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 একেবারে অন্ধকারের পিছনের দেওয়ালে মিশে গেল। ওটা সেই মুহূর্তে কিন্তু আমি ওই বাথরুমের সামনে দাঁড়িয়ে আমি কিন্তু কম আলোতে ওটা দেখলাম, ওটা কিন্তু সরে গেল। যদি স্কুটির ছাড়াই হতো সেটা কিন্তু সরতো না কোনোভাবে। ভীষণ রকম একটা ভয় পেলাম, এবং যখন ভয়টা পেলাম মনে হলো যে বাথরুমের ভেতর ঢুকে বাথরুমের দরজাটা বন্ধ করে দিলেই তো কোনো রকম মানে এই ধরনের জিনিস আর দেখতে হয় না। আমি বাথরুমে গেলাম এবং বাথরুমের দরজাটা বন্ধ করে আমি খানিকক্ষণ থেমে থাকলাম ওখানটাতে। যাই হোক, আমি বাথরুমের কাজ সেরে খুব তাড়াতাড়ি সেরে আমি বাথরুম থেকে বেরোনোর জন্য বাথরুমের দরজার লকটা খুলেছি। অদ্ভুত ভাবে আমাদের ভিতর থেকে একটাই লক, বাইরে থেকে কিন্তু কোনো লক করা যায় না। ভিতর থেকে লকটা যে খুলে আমি যখন হাতলটা ধরে টানছি, আমার পরিষ্কার মনে হলো ওপাশ থেকে কেউ একটা বা কিছু একটা হাতলটাকে কিন্তু ধরে রেখেছে, যে কারণে আমি ভেতর থেকে টানছি দরজাটা খুলছে না দরজাটা। পুরো পিছন থেকে একটা কেউ টেনে ধরে রেখেছে খুব শক্ত করে, আমি যত টানছি ওদিক থেকেও টানটা আসছে, এইরকম একটা জিনিস কিন্তু ঘটছে। এবং আমাদের বাথরুমের দরজাটা একটু পুরনো হয়ে গেছে বলে নিচটা খানিকটা ফাঁক হয়ে থাকে, দেখা যায়। আমি যেন ওই বাথরুমের লাইটে খুব হালকা হলো দেখলাম যে ওই একটা সাদা কোনো চাদর জাতীয় কোনো জিনিস যেন নিচটা দিয়ে দেখা যাচ্ছে। এরকম একটা জিনিস কিন্তু খুব অল্প সময়ের জন্য জিনিসটা যেন সরে গেল, মানে একবার একটুখানি দেখা দিয়ে সরে গেল, এরকম একটা জিনিস কিন্তু হচ্ছে। এবং ক্রমাগত আমি হাতল ধরে টানছি, তার মধ্যে ওটা খুলছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি কিন্তু প্রচন্ড রকম ঘামছি বাথরুমের মধ্যে। এবার একটা সময় টানতে টানতে হঠাৎ করে মনে হলো কেউ যেন ওপাশ থেকে দরজাটা ছেড়ে দিল, এবং দরজাটা খুব জোরে আমি টানছিলাম তো হট করে আমার দিকে সরে এলো, এবং আমিও খানিকটা পিছিয়ে গেছি ধাক্কাটাতে। যেই পিছিয়ে গেছি দরজাটা খুলে গেল, সেই মুহূর্তে আবার যেন এক ঝলক বাতাস ওই বাথরুমের ভেতরে ঢুকে এলো, এবং ওই হাওয়াটাতে ওই পচা পচা গন্ধটা যেন মেশানো রয়েছে, এইরকম একটা অনুভূতি কিন্তু হলো। আমি সেই বাথরুম থেকে, ওই বাচ্চারা দেখবে ভয় পেলে যে ছুটে চলে আসে, ঠিক সেম ভাবে আমি কিন্তু বাথরুম থেকে বেরিয়ে ছুটে ঘরে চলে এলাম। ঘরে চলে এসে ঘরের লকটা বন্ধ করে আমি খানিকক্ষণ ওই ঘরের দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে রইলাম। কিন্তু মানে আমার ভয়ঙ্কর রকম ভয় করছে, মানে সেই মুহূর্তে যদি পাশে কেউ থাকতো সে বোধহয় আমার ওই হৃৎপিণ্ডের ধক ধক শব্দটাও শুনতে পেত, আমি শুনতে পাচ্ছিলাম, এইরকম একটা ঘটনা। এবং অদ্ভুত ভাবে এই যে আমি দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছি, সেই মুহূর্তে অদ্ভুত রকমের ভাবনা চিন্তা আমার মনের মধ্যে আসছে যে আচ্ছা বাথরুমের বাইরে কে ছিল, আর এই যে আমি অন্ধকার, মানে আমার মা ঘর পুরো অন্ধকার না হলে ঘুমোতে পারে না, নাইট ল্যাম্প জ্বালিয়ে কিন্তু ঘুমোতে পারে না, ঘরটা অন্ধকার। এই যে আমি অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছি, বিছানার তলা থেকে কিছু একটা বেরিয়ে আসবে না তো? এই ভাবনাটা ক্রমশ না মাথার মধ্যে আস্তে 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 চেপে বসতে থাকলে, এবং নিজে থেকেই ভাবছি, এবং মনে হচ্ছে যে অন্ধকার ঘরে মেঝেতে বোধহয় সত্যি সাদা কিছু, কালো কিছু ছায়া, ওটা মনে হয় দলা পাকাচ্ছে। এটা কিন্তু আমার ভাবনা থেকে হচ্ছে, আমি কিন্তু সেই মুহূর্তে আর কিছু দেখিনি। কিন্তু যেহেতু একটু আগে ওই স্কুটির পিছনে ছায়া বা বাথরুমের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর বা খোলার পর যে হাওয়ার স্রোতটা, এটা যে দেখেছিলাম, অনুভব করেছিলাম, সেই জিনিসটা আমাকে এগুলো ভাবতে বাধ্য করছিল। এবং আমি খুব দ্রুত ছুটে গিয়ে কিন্তু ওই বিছানায় উঠে আমি আবার মুখ ঢেকে শুয়ে পড়লাম। মুখ ঢেকে শুয়ে পড়ার পর আমার যে তুমি একাই শুচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আমি যে শুয়ে থাকলাম আমার কিন্তু ঘুম এলো না, পুরো রাতটাই আমি ওরকম আধ ঘুমে আধ জেগে, এবং অদ্ভুত রকমের চিন্তা, মানে এই যে আমি মুখ ঢেকে শুয়ে আছি, আমার মাঝে মাঝেই মনে হচ্ছে আচ্ছা মুখের ঢাকনাটা সরালেই আমি আমার মুখের ওপর কিছু ঝুঁকে পড়েছে, এরকম কিছু দেখবো কি, এই ধরনের চিন্তা ভাবনাগুলো কিন্তু হতে থাকছে। এইবার সারা রাতটা এইভাবেই কেটে গেল, আমি কিন্তু একটা ফোঁটা চোখের পাতা কিন্তু বন্ধ করতে পারলাম না, কারণ ক্রমাগত আমার মনে হচ্ছে হয় আমার মাথার পিছনে, না হলে খাটটা যেখানে শেষ হয়েছে সেখানে কিছু একটা দাঁড়িয়ে ক্রমাগত যেন আমার মুখের দিকেই তাকিয়ে রয়েছে, এবং আমি যে মুখটা চাপা দিয়ে শুয়েছি আমি ঢাকনাটা সরালেই আমি জিনিসটা দেখতে পারবো, অথবা কোনো একটা মুখ হয়তো আমার ওই ঢাকাটা সরালেই আমি আমার মুখের উপরে দেখতে পারবো। এরকম একটা অনুভূতি, মানে ক্রমাগত আমার যেন কোনো মতেই আমি ঢাকাটা সরাতে পারলাম না সে রাত্রে, এবং ঘুমও এলো না। এভাবে সকাল হয়ে গেল। সকাল বেলাতে যেটা হলো, ক্রমাগত একটা ঘুম ঘুম ভাব, সারা রাত্রি ঘুম না হলে যেমন একটা ঘুম ঘুম ভাব কাজ করে, সেরকম একটা ঘুম ঘুম ভাব কিন্তু আমার মধ্যে কাজ করছে সারা রাত্রি, সারা সকালবেলা। এবার যেটা ঘটলো, সকালবেলাও আমি খেতে বসেছি, খেতে বসার সময় কি হচ্ছে, যে কোনো খাবার আমি যখনই মুখে দিচ্ছি আমার যেন মনে হচ্ছে চারপাশে একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে। কথাটা কিন্তু কথা, হ্যাঁ সেই আগের গন্ধটা, কথাটা কিন্তু আমি সকালবেলা হয়তো এরকম বলিনি, দুপুর বেলাও আমি খেতে পারছি না। এবার কি হচ্ছে, ক্রমাগত যদি এভাবে খেতে না পারি আমি তো নিজে অসুস্থ হয়ে পড়বো, এটা আমি নিজেই ভাবছি। তা আমি মাকে বলছি যে আচ্ছা কোনো কিছুর একটা গন্ধ পাচ্ছ, খুব পচা পচা একটা গন্ধ, আমি কিন্তু খেতে পাচ্ছি না। তখন মা অনেক দেখেছেন বলে আমি কিন্তু পাচ্ছি না, হয়তো তোর মনের ভুল, বা কোনো জায়গায় হয়তো কোনো খারাপ গন্ধ শুকেছিস। মা কিন্তু বললো যে কোনো জায়গায় খারাপ গন্ধটা শুকেছিস, সেটা হয়তো রেশ রয়ে গেছে। আমিও সেটাই ভাবলাম, কিন্তু আমি একটা দানাও, মানে এক গাল কোন রকমের জল দিয়ে গেলার মতো আমি হয়তো দুপুরবেলা গিলেছিলাম, তারপরে আমি কিন্তু খেতে পারলাম না। আর সব সময় মনে হচ্ছে যে আমার খিদে পাচ্ছে না, পেটটা ভরা ভরা অনুভূতি। এরকম ভাবে কিন্তু সেই দিনটা দুপুরটা কাটলো। দুপুরটা কাটার পর আমি দুপুরে শুই না খুব একটা, আমি ওপরের ঘরে, আমাদের ওপরে একটি ঘর আছে, ওপরের ঘরে আমি বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখছি, ফোনটা নিয়ে শুয়ে আছি, আর সকলে নিচের ঘরে, আমার বাবা মা আর আমার ছেলে নিচের ঘরে, আমি ওপরের ঘরে শুয়ে রয়েছি। আমি শুয়ে থাকতে থাকতে ফোন দেখছি, দেখতে দেখতে হঠাৎ করে যেন ওই দুপুর বেলাতেই ওই পচা গন্ধটা যেন আবার খুব পরিমাণে নাকে এসে লাগছে, মানে প্রচন্ড রকম উৎকট আর কি গন্ধটা নাকে লাগছে। এবং আমি খাটের এক প্রান্তে শুয়ে ফোন দেখছিলাম, হঠাৎ আমি চিত হয়ে শুয়েছিলাম, আমি যে কাত হয়ে শুলাম, আমার পাশে একটি পাশ বালিশ রাখা ছিল, পাশ বালিশে আমার পা রাখা, কিন্তু তারপরে পাশে আমি পরিষ্কার দেখলাম ওখানটাতে সেই আগের দিনে স্ট্রেচারে শোয়ানো যে সাদা চাদর মুড়ি দেওয়া এবং পায়ে ট্যাগ লাগানো যে একটি মৃতদেহ আমি দেখেছিলাম, একেবারে ওই রকম। এটা কিন্তু একদমই মনের ভুল নয়, কারণ আমি বেশ খানিকক্ষণের জন্য এটা কিন্তু দেখেছি, ওই রকম কিছু একটা জিনিস কিন্তু আমার পাশটাতে শোয়ানো রয়েছে। এবং ওটা দেখা মাত্র আমার শরীরটা কেমন প্রথমে অবশ হয়ে এলো, তারপরে আমি পুরো স্প্রিং এর মতো বিছানার উপর উঠে বসলাম, এবং উঠে বসার সঙ্গে সঙ্গে আমি দেখছি বিছানা ফাঁকা, কিন্তু আমি শুয়েছিলাম ফোনটা দেখতে দেখতে আমি যে পাশ ঘুরেছি আমি কিন্তু জিনিসটা পরিষ্কার দেখেছি। এবং সেই মুহূর্তে ওই দুপুর বেলা ওই আলো রয়েছে তার মধ্যে বসে আমি ক্রমাগত কিন্তু ঘামছি, এতটাই ঘামছি এবং এতটাই আমার ভয় করছে, বুকটা ধরাস ধরাস করলে যেরকম হয় সেরকম ধরাস ধরাস করছে। আমি নিচে আর উপরে থাকতে পারলাম না, আমি নিচে নেমে এলাম। এবার তারপরে সকলের মধ্যে থাকলে না ভয়টা অতটা কাজ করছিল না, কিন্তু ক্রমাগত আমার মধ্যে যে পরিবর্তনটা হচ্ছিল, আমার ছেলে তো ছোট, 7 বছর বয়স, অনেক রকম ভুল ত্রুটি সে করে, মানে সামান্য সামান্য জিনিস আমার প্রচন্ড রকম রাগ ধরে যাচ্ছিল।
প্রচন্ড রকম রাগ হচ্ছে, মানে আমি বুঝতে পারছি যে মাত্রাতিরিক্ত রাগ হচ্ছে। ওই দুপুরের ঘটনার পর থেকে সন্ধ্যাবেলা বেশ কিছু ঘটনায় আমি একটু বোধহয় ওভার রিয়েক্ট করে ফেলেছি ছেলের ওপর, ছোট ছোট ঘটনায়। এবং এই যে রাগটা হচ্ছে আমি বুঝতে পারছি যে কোথাও গিয়ে আমার ওই এই যে আমি খেতে পাচ্ছি না, বা নাকে একটা গন্ধ লাগছে, বা আমার ঘুম হচ্ছে না, এই জিনিসটা বোধহয় কোথাও গিয়ে দায়ী, মানে আমার প্রচন্ড রকম রাগ হচ্ছে। সেদিন রাত্রে কি হলো, সেদিন রাত্রে আমি ঠিক করেই শুয়েছি যে আমি বাথরুমে উঠবো না, কারণ আগের দিন রাত্রেবেলার ঘটনাটা না আমাকে বেশ নাড়া দিয়েছিল। কিন্তু আমি ঠিক করেই শুয়েছি যে যাই হয়ে যাক আমি বাথরুমে উঠবো না। আমি কম পরিমাণ জলও খেলাম। সেদিন হলো কি আমার প্রচন্ড রকম ঘুম পাচ্ছে, প্রচন্ড ঘুম পাচ্ছে, মানে মনে হচ্ছে বিছানায় শুলেই ঘুমিয়ে পড়বো। অথচ আমি যখন শুলাম, শোবার পর কিন্তু অতটা ঘুম মানে যে পরিমাণে চোখটা জুড়িয়ে আসছিল অতটা ঘুম কিন্তু পাচ্ছে না। আমি খানিকক্ষণ শুয়ে এপাশ ওপাশ করে সেদিন কিন্তু রাত্রেবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবং কি ঘটলো সেদিনকে, সেদিনকার ঘটনাটা এই মুহূর্তে আমি যে মনে করছি আমার কিন্তু মানে ভীষণ রকম আর কি লোম খাড়া হয়ে যাচ্ছে গাড়ে। কিরকম আমার মানে আমি ঘুমোচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। স্বপ্ন কিরকম দেখছি যে ওই হসপিটালটা তো অনেকটা বড়, আর হসপিটালটার অনেক চত্বরই আমার মোটামুটি চেনা। আমি দেখছি একটা এরকম সোজা রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আর পিছনে একটা স্ট্রেচারের ঘর ঘর শব্দ হচ্ছে। এবং আমি যে পিছনে ঘুরেছি দেখছি যে এই একটা স্ট্রেচার এগিয়ে আসছে আমার দিকে, আর তার মধ্যে একটা সাদা চাদর জড়ানো একটা ওই সেম আগের দিনের মতো মূর্তি, সেটা কিন্তু উঠে বসে আছে। এটা আমি কিন্তু স্বপ্নে দেখছি, এবং ওটা দেখে আমার যে ঘুমটা ভেঙে গেল, এবং ঘুমটা ভেঙে যাওয়ার পর আমি কিন্তু বিছানায় উঠে বসে পড়েছি। স্বপ্নটা এত মানে মনে হলো যে ঘটনাটা তো এক্ষুনি ঘটলো আমার সাথে, এরকম ভাবে খুব বাস্তব ধরনের স্বপ্ন আর কি। মনে হলো যে কিছুক্ষণ আগেই বোধহয় ঘটনাটা ঘটলো, এইরকম একটা অনুভূতি কিন্তু হচ্ছিল। তো আমি বিছানায় উঠে বসে পড়েছি এবং আমার পা ঢোকানো ছিল কম্বলের মধ্যে, পাটা দেখছি ভয়ানক রকম ঠান্ডা হয়ে গেছে। স্বপ্নটা দেখে আমি উঠে বসেছি। উঠে বসে থাকার পর আমার হঠাৎ মনে হচ্ছে আমার মাথার পিছনের দেওয়ালে, অন্ধকার ঘর, দেওয়ালে কিছু একটা আছে, যেটার দিকে এই মুহূর্তে ঘুরে তাকালে আমি বীভৎস রকম কিছু একটা দেখতে পাবো। এটা কিন্তু মনে হচ্ছে আমার খাটের পিছনে। কিন্তু আমি অনেক অনেক সাহস সঞ্চয় করে আমি পিছনে তাকালাম। আমি অন্ধকার করে সেরকম কিছু দেখতে পাইনি, কিন্তু যেটা দেখলাম, আমি ঘাটটা ঘুরিয়ে দরজার দিকে তাকিয়েছি। দেখবে অন্ধকারে থাকলে, অনেকক্ষণ যদি তুমি অন্ধকারে থাকো, অন্ধকারটা চোখে সয়ে আসে, অন্ধকারের মধ্যে তুমি কিন্তু খানিকটা দেখতে পাবে। মনে হলো দরজার কাছে কিছু একটা যেন চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, কোন একটা কালো দলা পাকানো অবয়ব এরকম চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। ভয়ানক ভয় সেই মুহূর্তে কিন্তু করে উঠলো আমার। আর মাথার কাছে আমি ফোনটা নিয়ে শুই, ফোনটা ফ্ল্যাশটা সঙ্গে সঙ্গে আমি জ্বালিয়ে দরজার দিকে ঘুরলাম, আমি কিন্তু কিছু দেখতে পেলাম না। এবার ঘুমটা যখন ভেঙে গেছে, সেই একবার বাথরুমে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলাম। আজকে কিন্তু আমি মোবাইলটা আমার সঙ্গে করে নিয়ে গেলাম, ফ্ল্যাশটা জ্বালিয়ে, যে ফ্ল্যাশের আলোর তো একটা জোর আছে, ছোট টিমটিমে আলোতে হয়তো আমরা অনেক কিছু দেখি, ফ্ল্যাশ লাইটে দেখবো। আমি ফোনটা নিয়েই বাথরুমে গেলাম, এবং আজকে আমি দরজা বন্ধ করিনি। কেন দরজা বন্ধ করিনি? আগের দিনের ঘটনাটা কিন্তু আমার মানে প্রচন্ড রকম টাটকা তখনও, তাই জন্য আমি দরজাটা বন্ধ করিনি। আমি বাথরুমের কাজ সেরে বেরিয়ে এসেছি, দুপা, হঠাৎ পিছনে ঠক করে একটা শব্দ হলো। বাথরুমের যে তাক থাকে না, তাকের মধ্যে শ্যাম্পু, বডি শ্যাম্পু, সাবান যে রাখা থাকে, ওখান থেকে ঠক করে আওয়াজটা হওয়ার পর যে ঘুরে তাকাচ্ছি, দেখছি বাথরুমের মেঝের ওপরে আমার যে শ্যাম্পুর বোতলটা থাকে তাকে রাখা ছিল, সেটা কিন্তু উল্টে পড়ে আছে খোলা অবস্থায়। এবার শ্যাম্পু যদি বাথরুমে পড়ে থাকে, অন্য কোনো সময় কেউ যদি অজান্তে তার উপর পা দেয়, বিশেষ করে আমার মা যেহেতু তিনি অসুস্থ, তিনি তো পড়ে যেতে পারেন। আমি আবার ঘুরে ওই শ্যাম্পুর বোতলটা তুলে তাকে আমি হ্যান্ড শাওয়ারটা নিয়ে আমি কিন্তু জল দিচ্ছি, জল দিয়ে শ্যাম্পু একটু পড়ে গেছিল ওটা ধুচ্ছি। এবার শ্যাম্পুটা তো বেশ ফেনা হয়, অনেকটা জল লাগে, তো আমি ধুচ্ছি।
তোমাকে আমি কি বলবো কৌস্তব, সেই মুহূর্তে আমি ওই যে মেঝেতে তো জল জমছে, হ্যান্ড শাওয়ারে তো প্রচুর জল ফেনা ফেনা উঠছে, যে জলটা জমছে আমি দেখছি জলের মধ্যে, জলের দিকে আমি তাকিয়ে আছি মেঝের দিকে, দেখছি ওই জলে রিফ্লেক্ট হচ্ছে উপরে, মানে বাথরুমের ছাদের উপরে দুটো চোখ, যেন মানে কোন একটা কিছু চোখ, যেটার মানে সেটা যেন অদ্ভুত ভাবে তাকিয়ে রয়েছে এবং ওই জলে রিফ্লেক্ট হচ্ছে, মানে আমি মাথার দিকে উপর দিকে তাকালেই সেই জিনিসটা দেখতে পাবো, এরকম একটা জিনিস কিন্তু ঘটছে। এবং ওই যে ক্রমাগত যে হ্যান্ড শাওয়ারের জলটা যে পড়ছে, ওই জলে কিন্তু পরিষ্কার ওটা ফুটে উঠছে। এটা দেখা মাত্র কি হলো, আমার হাত থেকে হ্যান্ড শাওয়ারটা কিন্তু পড়ে গেল, হ্যান্ড শাওয়ারটা দুম করে একটা শব্দ হয়েছে, আমার মেঝের সামনে, আমার পায়ের সামনে পড়ে গেছে। এই যে শব্দ হয়েছে, আমার মা কিন্তু সেই মুহূর্তে হয়তো তার ঘুমটা ভেঙে গিয়েছিল, সে কিন্তু উঠে এসে ভাবছে কি শব্দ হলো, বেরিয়ে মা দেখতে আসছে। আমার কিন্তু তখন এই সাহসটা হয়নি যে আমি ওপরের দিকে কিছু সত্যি আছে কিনা সেদিকে তাকাবো। এবার মা এসে যেই পিছন থেকে বলছে কি রে কি হলো, কলটা তো চলছে, হ্যান্ড শাওয়ারটা চলছে, জলটা পড়ছে। আমি মায়ের কথাই না আমার যেন সম্বিত ফিরে এলো এবং সঙ্গে সঙ্গে আমি কলটা বন্ধ করে দিয়ে হ্যান্ড শাওয়ারটা তুলে কি বলবো তার উত্তরে, আমি কোনো কথা না বলে আমি ওখান থেকে বেরিয়ে যখন আসছি, একটা জিনিস আমি দেখলাম। তখন আমি এরকম ছাদের দিকে তাকিয়েছি, মা রয়েছে, আমাদের বাথরুমে একটি ঘুলঘুলি আছে, ওখানে না এরম কাটা কাটা কাঁচ দিয়ে এরম উল্টানো থাকে, কিছু অংশ দেখা যায়, ওইখানটাতে স্থির যেন দুটো চোখ, খুব কম সময়ের জন্য আমি যেন কারোর চোখ, ওখানে কেউ যেন দাঁড়িয়ে আছে, কিন্তু ওটা কোনোভাবে ওখানে দাঁড়ানো সম্ভব নয়, কারণ আমাদের পিছনটাতে জঙ্গল মতো, বাগান মতো আছে। এবার বাথরুমের ওখানটায় উঠতে হলে রীতিমতো তোমার এই বন জঙ্গল পেরিয়ে গিয়ে গাছের ওপর উঠে দাঁড়াতে হবে আর কি, পিছনটা যেহেতু জঙ্গল ধরনের। আমি কিন্তু খুব কম সময়ের জন্য ওটা দেখেছি এবং ওটা দেখে আমি আর মাকে কিছু না বলে আমি কিন্তু ঘরে চলে এসেছি এবং ঘরে চলে সেই রাত্রিটাও আমি কিন্তু ওই জেগে কাটালাম, জেগে পুরো রাত্রি আমি জেগে কাটিয়েছি এবং বারবার ভয় পাচ্ছ তুমি? আমি ভয় পাচ্ছি এবং কিছু জিনিস আমি দেখছি এবং সেটা এক সেকেন্ডের জন্য হলে আমি জিনিসটা স্পষ্ট দেখছি। এবং এই যে চোখটা না, মানে চোখ বলো বা দৃষ্টি বলো, দুটো যেটা আমি জলে দেখেছি সেম জিনিসটাই কিন্তু আমি ঘুলঘুলির ওই প্রান্তে দেখেছি, আমি এটা মানে পরিষ্কার বুঝতে পারছি। এবং ওই রাত্রে আমি যতবার চোখ বন্ধ করছি ততবার কিন্তু ওই চোখটা মানে চোখের সামনে ভেসে ভেসে উঠছে আর কি। আমি কিন্তু চোখ বন্ধ, মানে এমন হয়ে গেছে ব্যাপারটা, আমি চোখটা বন্ধও করে ঘুমাতে পারছি না, মানে ঘুম তো আসছে না যে চোখটা বন্ধ করে দেখবো সেটাও পাচ্ছি না, চোখ বন্ধ করলে ওই জিনিসটা মাথার মধ্যে কিন্তু ভেসে ভেসে উঠছে। পরদিন আমার কল্যাণী যাওয়ার ছিল, তো সেদিন আবার আমি সকাল থেকে উঠে না, সকাল থেকে নিজেকে ভীষণ স্ট্রং করার চেষ্টা করি, কারণ দেখো আমাকে তো বাইরে বেরোতে হবে এবং এরকম ভাবে ভয় পেলে, ভয়টা মানে আমি দেখছি জিনিসগুলো যে হ্যাঁ ঘটছে, কিন্তু এর তো কোনো ব্যাখ্যা নেই কৌস্তব, বা কি করলে এখান থেকে বেরোতে পারবো আমি তো সেই মুহূর্তে বুঝতে পারছি না, তো আমার নিজেকেই আর কি প্রবোধ দিতে হচ্ছে। পরের দিন আমার কল্যাণী যাওয়ার দিন, তো আমি জেনারেলি কল্যাণীর সীমান্তে যাতায়াত করি, কেন শিল্পাঞ্চল নেবে আমার ওয়ার্ক স্পেসটা কাছে হয়। আচ্ছা, তো আমি কলেজে পড়াও তুমি? আমি কলেজে আমি রেমিডিয়াল ক্লাস করাচ্ছি এখন, তো আমাকে ইউনিভার্সিটি মাঝে মধ্যে যেতে হয়, বিশেষ করে ওই ডিস্টেন্স যে এডুকেশনের যে ক্লাসটা আর কি, তো সেক্ষেত্রে আমাকে যেতে হয়েছে। আমি কল্যাণী গেছি সেদিনকে এবং সারাদিন সেরকম কিছু ঘটেনি, কারণ ব্যস্ততার মধ্যে তো সারাদিনটা কেটে গেল। এইবার বিকেলে যারা কল্যাণী ইউনিভার্সিটিতে যাতায়াত করে তারা জানে যে একটা শর্টকাট আছে। শর্টকাট কিরকম, শিল্পাঞ্চল যে স্টেশনটা, ওইখানে ইউনিভার্সিটির একটা পাঁচিল আছে, খুব নিচু পাঁচিল, ওটাকে ডিঙিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা যাতায়াত করে এবং পিছনে হচ্ছে বোটানি ডিপার্টমেন্ট, ওইখানে আম বাগান আছে একটা, এবং আম বাগানের যে গাছগুলো না খুব গায়ে 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 লাগানো, ওর ভেতর দিয়ে আমরা কিন্তু চলে যাই ওইটুকু রাস্তা। এবার ওইখানটা দিয়ে যখন আসছি, ওখান দিয়ে আমরাও যাতায়াত করি, তো আসছি যেন মনে হচ্ছে পেছনে পেছনে কেউ যেন একটা আসছে,
এই অনুভূতিটা হচ্ছে। ওই যেহেতু আম বাগানটা খুব মানে পর 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 গাছগুলো লাগানো, আর ওই যে বাগান, ওইখানে যারা ইউনিভার্সিটিতে পড়েছে তারা জানে ওখানে অনেক রকম কিন্তু অপ্রীতিকর ঘটনা আগেও ঘটেছে। তো যাই হোক, ওই জিনিসটা অপ্রীতিকর ঘটনা বলতে যেমন ধরো মানে এই শ্লীলতাহানির মতো ঘটনা, মানে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে ওইখানটাতে। হ্যাঁ, এবার ওই জায়গাটা খুব তাড়াতাড়ি, মানে যারা ওই জায়গাটা দিয়ে যাতায়াত করে তারা জানে খুব তাড়াতাড়ি জায়গাটা পেরিয়ে যায় লোকে। হ্যাঁ, যে ওটা শর্টকাট বলে আমরা ওটা ব্যবহার করি, না হলে কল্যাণী যে ইউনিভার্সিটির মূল গেট দিয়ে আসতে অনেকটা সময় লাগে। যাই হোক, তো এলাম স্টেশনে এসে ট্রেন ধরে নৈহাটি নামলাম। এবার নামার পরে আমার কিছু কাজ ছিল নৈহাটিতে। এবার দেখবে ঠিক পুজোর আগে আগে শীত পড়েনি, কিন্তু শীতের একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি, বা তুমি যেই মূল মানে বাজারটা থেকে বেরো, ধরো নৈহাটি একটা জমজমার জায়গা, তুমি ভিতর রাস্তা দিয়ে যখন যাতায়াত করছো না, রাস্তাগুলো একটু ফাঁকা হয়ে যায়। তো যাই হোক, আমি নৈহাটিতে কিছু কাজ ছিল, মোটামুটি নৈহাটি থেকে বেরোতে বেরোতে আমার 8টা মতো বেজে গেছে। আমি টোটোয় করে এসে আমার বাড়ি যেখানটাতে, টোটো কিন্তু একটু দূরে নামায়, আমাকে একটু গলি রাস্তা দিয়ে হেঁটে চলে আসতে হয়। ওখান দিয়ে টোটো ঢোকে, কিন্তু অনেক সময় ওরা কি করে, ভাড়া অন্য জায়গায় পেলে ওই গলি রাস্তা দিয়ে আসতে হয়। ওই গলি রাস্তাতে কিছু কুকুর আছে, জানো তো। কুকুরগুলো বড্ড মানে মুখ চেনা, পায়ে পায়ে ঘুরে এরকম। কেন? ওদের বিস্কুট দিই, ওরা খায় এইরকম। সেদিন কি হলো, আমি টোটো থেকে নেবে ওই রকম আসছি, দুটো কুকুর আমার সঙ্গে সঙ্গে আসছে। আমি ওদেরকে বলতে বলতে আসছি যে আয় বাড়ির সামনে আয়, আমি বিস্কুট দিচ্ছি, কারণ ব্যাগে তো নেই, বিস্কুট দিচ্ছি বলে ওরা দাঁড়ালো দরজার সামনে। আমি ঘরের মধ্যে ঢুকে, বিস্কুটের কৌটোটা কাছেই রাখা থাকে তাকের ওপর, ওদের দেওয়া হয় তো। আমি বিস্কুটের কৌটো শুদ্ধই নিয়ে আমি দরজার সামনে দাঁড়িয়ে ওদের দুটো বিস্কুট দুজনের দিকে ছুঁড়ে দিয়েছি। ওরা খাচ্ছে, আমি দাঁড়িয়ে রয়েছি ওখানটাতে। আর মা ছেলে ঘরে ওরা টিভি দেখছে, আমি বারান্দা থেকে বিস্কুটের কৌটোটা নিয়ে এসেছি। হঠাৎ একটা কুকুর কি করলো, ওর খাওয়াটা আগে হয়ে গেছে, ও খেয়ে নিয়ে আমার দিকে মুখ তুলে আমি তাকিয়েছে যে পরবর্তী বিস্কুটটা দেবো। ও অদ্ভুত ভাবে কি করলো, ও আমার পিছনে কিছু একটা দেখছে, মানে ওর দৃষ্টিটা আমার পিছনের দিকে, এবং সেইটা দেখে ও কিন্তু ভৌ ভৌ করছে। এবং ওর ভৌ ভৌটা শুনে আর একটা কুকুর যে খাচ্ছিল, সেও কিন্তু খাবারে শেষ করে ওইরকম মুখটা তুলে তাকিয়ে, দুজন মিলেই কন্টিনিউ আমার পিছনে তাকিয়ে ওরা কিন্তু ঘেউ ঘেউ করে যাচ্ছে। এবার ওরা যে পিছনে তাকে ঘেউ ঘেউ করছে, আমি প্রথমে ভাবছি পিছনে কাকে দেখছে, মানে কেউ তো নেই, আমি বুঝতে পারছি না। আমি আরো দুটো বিস্কুটের দিকে ছুড়ে দিলাম, ওরা দেখছি বিস্কুটের দিকে তাকাচ্ছেই না। ওরা ক্রমাগত আমার পিছনে ঘেউ ঘেউ করছে, এবং কুকুরগুলোর অদ্ভুত আচরণ হচ্ছে, ওরা ডাকতে ডাকতে আস্তে আস্তে পিছন দিকে সরে যাচ্ছে। মানে ওরা তো এক দরজার সামনে দাঁড়িয়ে খাচ্ছিল, ওরা ডাকতে ডাকতে পিছনের দিকে দৃষ্টি রেখেই ওরা পিছনে হেঁটে সরে যাচ্ছে। এবং ওরা মোটামুটি ঘেউ ঘেউ করতে করতে গড় গড় পর্যন্ত করছে, বা ওদের গলার স্বরটা না কেমন বদলে বদলে যাচ্ছে। এবার আমারও তখন একটু কিছু মনে হওয়ায় আমি পিছন দিকে ঘুরলাম, কিন্তু সেই মুহূর্তে কিন্তু আমি কিচ্ছু আমার পিছনে দেখতে পেলাম না। এবার আমাদের দুটো ঘর, আর যে ঘরে আমরা শুই আর একটা বাইরের দিকের ঘর আছে, দুটো ঘরের মাঝখানে একটা কানেক্টিং বারান্দা আছে। এবার আমি ওই বারান্দায় দাঁড়িয়ে কাউকে দেখতে পেলাম না, ঘরের ভেতরে উকি মেরে কাউকে দেখতে পেলাম না। এবার ওরা দেখলাম বিস্কুট টিস্কুট না খেয়ে বিস্কুট ওখানেই পড়ে থাকলো, ওরা কিন্তু এরকম পেছনে হাঁটতে হাঁটতে একটা সময় চলে গেল, ডাকতে ডাকতে পিছন দিকে চলে গেল। আমার অদ্ভুত লাগলো বিষয়টা। আমি দরজাটা বন্ধ করে দিয়ে আমি বাথরুমে চলে গেছি। বাথরুমে গিয়ে সেদিন কি করেছি, বাথরুমে ওই একটা ছোট আয়না আছে। এবার দেখবে বাথরুমে যে আয়নাগুলো ব্যবহার হয় না, ওই আয়নাগুলোর গায়ে জলের একটা ছিটে লেগে সাদা সাদা ফোটা 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 দাগ দাগ লেগে থাকে। ওরকম মানে মুখ ধোয়া হয় যে এরকম দাগ 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 নিচের দিকটায় লেগে থাকে, কিন্তু পুরো আয়নাটায় নয়, যেখানে জলটা ছিটকায় সেইখানেই লেগে থাকে। আমি মুখে চোখে জল দিতে দিতে আমি মুখটা এরকম জল দিয়ে চোখে জল লেগে আমি আয়নার দিকে তাকিয়েছি, এবং অদ্ভুত ভাবে দেখছি আমার পিছনে যে দেওয়াল, সেই দেওয়ালে একটা ছায়া পড়েছে। ওটা আমার ছায়া নয়। কেন আমার ছায়া নয়? আমি তো নিচু হয়ে আছি, মানে আমি তো বেসিনের
মানে যে আর কি আয়না, তার সামনে নিচু হয়ে মুখটা ধুয়ে আমি তাকিয়েছি আয়নার দিকে। পিছনে একটি ছায়া স্থির হয়ে আছে, সেটা দেওয়ালের বেশ খানিকটা উঁচুতে। এবং আমি যেই আয়না দিয়ে দেখেছি, দেখার পর আমি সঙ্গে সঙ্গে পিছনে ঘুরেছি। অদ্ভুত ব্যাপার, ছায়াটা আস্তে আস্তে সরে সরে বাথরুমের যে ঘুলগুলি হয় সেই ঘুলগুলি দিয়ে বেরিয়ে গেল। এবং আমি সেই মুহূর্তে ভাবছি, তাহলে কি কুকুর দুটো এরকম কিছু ছায়ার অস্তিত্ব আমার পিছনে দেখেছিল? মানে ওরা আমার পিছনে কি দেখছিল? এই যে তোমায় আমি এই মুহূর্তে কথাটা বলছি, তো আমার হাতের লোমগুলো খাড়া হয়ে উঠেছে কিন্তু। এবং সেই মুহূর্তে ওই বাথরুমের ভেতরে ওইটা দেখার পর বোধহয় ঠিক সেম রিয়াকশন আমার মধ্যে হয়েছিল। আমি মুখ ধোয়া ফেলে রেখে মুখে জল সমেতই আমি ঘরে এলাম। এসে আমি বসে পড়েছি। তা আমার মা কিছু একটা সন্দেহ করে যে কিরে শরীর খারাপ লাগছে বা কিছু, তো মাকে তো বিশেষ কিছু বলা যায় না। তা আমি বললাম না, সেরকম কিছু ঘটনা কিন্তু ঘটেনি সেই মুহূর্তে, আর কিছু আর কি বুঝতে পারলাম না। এবার ঘটনাটা যেটা ঘটলো, এই যে প্রত্যেক রাত্রে ঘুম না হওয়াটা বা এরকম অদ্ভুত অদ্ভুত স্বপ্নটা কিন্তু আমি একটাই দেখি, যে একটা স্ট্রেচার, তার মধ্যে একটা শোয়ানো মৃতদেহ এবং সেটা উঠে বসেছে। এই স্বপ্নটা কিন্তু মানে কোনোভাবে যখনই হোক, মানে এরকমও হয়েছে ঘটনা, আমি ধরো লিখছি, কাজ করছি, তার মধ্যেও আমি জিনিসটা ভাবছি যে এই স্বপ্নটা আমি দেখেছিলাম। এই জিনিসটা না আমার মধ্যে ক্রমাগত আমাকে তাড়ন করে বেড়াচ্ছে, যে ওই একটা মৃতদেহ, একটা পচা গন্ধ, এই জিনিসটা না ক্রমাগত আমার মধ্যে সবসময়। আমি প্রায় সব জায়গাতে, আর সব থেকে যেটা হচ্ছে খেতে বসলে কোনোভাবেই এক গ্রাস খাবারও, ওই জল দিয়ে হয়তো 1 বা 2 গ্রাস আমি গিলতে পারছি, বাকি খাবার আমি কোনো মতেই খেতে পাচ্ছি না। এমন হচ্ছে যে মা হয়তো বলেছে, জিজ্ঞাসা করছে কিরে খেলি, আমি হয়তো খাবারটা ফেলে দিয়ে বলছি যে হ্যাঁ আমি খেয়েছি। এরকম মানে আমার একটুও খিদে নেই, সব সময় মনে হচ্ছে পেটটা যেন ভরা, পেটের মধ্যে খাবার রয়েছে, এইরকম কিন্তু মানে ক্রমাগত কিন্তু আমার জিনিসটা মনে হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, দিনের বেলাতে আমার কিন্তু স্নান করতে ইচ্ছা করছে না। এটা শীতকালে যে স্নান করতে তা কিন্তু নয়, যে শীতকালে অনেকে স্নান করতে ইচ্ছা করে না সেরকমটা নয়। মানে জল দেখলেই না আমার মনে হচ্ছে থাক আজকে স্নান করব না। মানে এই অনুভূতিটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। মানে আমার মনে হচ্ছে আমি স্নান করব না। অদ্ভুত রকম ভেতর থেকে না একটা ঠান্ডা লাগা, অদ্ভুত রকম শরীরের মধ্যে একটা আনচান করা এরকম করছে, যাতে করে মনে হচ্ছে যে থাক আমি আর স্নানটা আর করবো না, এরকম মনে হচ্ছে। এবার এরকম ঘটনা কিন্তু চলতেই থাকছে। তো সেদিন রাত্রে কি হলো, সেদিন রাত্রে ঘটনাটা অদ্ভুত রকমের। আমি খাটের একটা প্রান্তে শুই, আর তোমাকে আমি বললাম যে আমাদের দুটো ঘর, একটা বাইরের দিকের ঘর, একটা ভিতরের দিকের ঘর, মাঝখানে কানেক্টিভিটি বারান্দা রয়েছে, কিন্তু দুটো ঘরের মাঝখানে একটা কমন জানলা রয়েছে, কাঁচের জানলা। আমি সেদিন রাত্রে জোর করেই চোখ বন্ধ করে শুয়ে রয়েছি। আমার কিন্তু ঘুম যে এসেছে খুব একটা তা নয়। হঠাৎ কাঁচের ওপর কেউ আঁচড়ালে যেরকম একটা শব্দ হয়, ওই রকম একটা শব্দ আমার কানে এলো। আমি মুখ ঢেকে শুয়েছিলাম, একবার নয় বার দুয়েক এরকম শব্দ, কিন্তু কাঁচের ওপর কেউ কিছু টেনে নিয়ে গেলে বা নখ দিয়ে আঁচড়ালে যেরকম একটা শব্দ হয়, ওরকম শব্দ কিন্তু আমার কানে এলো। আমি মুখের ঢাকনা সরিয়ে কি দেখছি জানো, ওই যে কানেক্টিং যে কাঁচের যে জানলাটা, পাশে তো বাইরের ঘর, এবার বাইরের ঘরের একটা ঘুলঘুলি আছে যেটা সোজাসুজি পোস্টের আলোটা ওর মধ্যে দিয়ে আসে। তাহলে খানিকটা আলো ওখানে পড়ে। ওই কাঁচের জানলার উপরে ঠিক মনে হচ্ছে কেউ যেন এরকম দুটো হাত রেখে এরকম ভাবে ঝুঁকে আছে, মানে কাঁচের জানলাটা খুললে আমি তার মুখটা দেখতে পাবো। স্লাইডিং কাঁচের জানলা, এবং ওই কাঁচের জানলাটার ঠিক ওই পাশটায় আমি শুয়ে আছি খাট ঘেঁষে, এবং ওই কাঁচের জানলা থেকেই একটা অদ্ভুত এরকম কাঁচের এরকম আঙুল ঘষার শব্দ আসছে। সেই মুহূর্তে আমার পুরো মনে হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দনটা থেমে গেছে। আমি শুয়ে আছি, হৃৎপিণ্ডের স্পন্দনটা থেমে গেছে, আমি কোনো মতেই কাঁচের জানলা খুলবো না।
কাঁচের জানলা খুললেই মানে মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় একটা ইঙ্গিত দেয় না যে সামনে কোনো বিপদ আছে বা কোনো কিছু একটা ঘটতে পারে, এই রকম মানে পুরো পরিষ্কার একটা অবয়ব, ওই ওই গুলগুলি দিয়ে আসা আলোয় আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ওখানে কোনো একটা কিছু এরকম হয়ে রয়েছে। আমার মারাত্মক রকম ভয়, মনে হচ্ছে যে বোধহয় হৃৎপিণ্ডটা পাম্প করা থামিয়ে দেবে, এইরকম ধরনের ভয় করছে। এবং এটা বেশ খানিকক্ষণ স্থির হয়ে থাকলো, তারপরে আস্তে আস্তে জিনিসটা কিন্তু সরে এলো, ছায়াটা আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে কেউ যখন সরে যায় জায়গাটা থেকে, যেরকম হলো পরিষ্কার ওইভাবে জায়গাটা থেকে সরে এলো। এবং ওই আমাদের যে বাইরের ঘর সেখানে চেয়ার রাখা থাকে বেশ কিছুটা, আমার লেখালেখির ঘর, আমি কিন্তু ওই চেয়ার গুলো মাঝে মাঝে মৃদু কেউ যেন টানছে সরাচ্ছে এরকম শব্দটা পাচ্ছি। কিন্তু সেদিন রাত্রে আমার এতটাই ভয় লাগছে, আমি কাঁচের জানলাটা খুলে মানে আমার ক্রমাগত মনে হচ্ছে কাঁচের জানলাটা খুললেই আমি এমন কিছু একটা দেখবো যে অবয়বটা কাঁচের উপর ঝুঁকে পড়তে আমি দেখেছি, এরকম একটা কিছু আমি দেখতে পাবো। ভয়ানক ভয় করছে আমার। সেই মুহূর্তে আমি কি করব, আমি না পারছি কাউকে ডাকতে, মানে আমি বুঝতে পারছি যে চেয়ারটা টানার শব্দ, ঘষার শব্দ এরকম হচ্ছে, কিন্তু সেই মুহূর্তে মানে আমার প্রচন্ড রকম ভয় করলো, কিন্তু কাউকে আমি বলতে পারিনি। কেন? কারণ আমি যদি মাকে ডাকি সে কিন্তু আমার মতনই ভয় পাবে, কারণ তার উপর সে অসুস্থ। আমি মানসিক চাপটা কিন্তু তাকে দিতে পারিনি। আমি কি করলাম, কিছুক্ষণ শুয়ে থাকার পর আমি উঠে বসলাম। উঠে বসার পর অনেকক্ষণ পরে, কিন্তু এরকম ঘটনাটার অনেকক্ষণ পরে আমি উঠে বসলাম, দিয়ে আস্তে 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 আমি কি করেছি, স্লাইডিংটা সামান্য সরিয়েছি। এবার আমাদের যে চেয়ার গুলো রাখা থাকে না, চেয়ার গুলোর রঙ সাদা, কিন্তু চেয়ারে কিছু বসে থাকা আর ফাঁকা চেয়ার থাকা দুটোর মধ্যে তফাৎ আছে। কিন্তু ঠিক মনে হচ্ছে কেউ যেন গুটি সুটি মেরে একটা চেয়ারের ওপর, সাদা কিছু আপাদমস্তক জড়ানো গুটি সুটি মেরে একটা চেয়ারের ওপর বসে আছে। এটা আমি জানলার ফাঁক দিয়ে দেখছি, এবং দেখা মাত্র কিন্তু আমার গা হাত পা অসম্ভব ভারী হয়ে আমি জানলা বন্ধ করে দিয়েছি। এবং সারা রাত্রির আমি ঠিক ওইভাবে বসে কিন্তু ওই রাত্রিটা কাটালাম, সারা রাত্রির ওইভাবে বসে কাটালাম। এইবার ঘটনাটা কি ঘটলো, সকালবেলা থেকে আমি অদ্ভুত রকম ভয় পাচ্ছি। কিরকম ভয় পাচ্ছি, আমার যেন দিনের আলোতেও মনে হচ্ছে সিঁড়ি দিয়ে হয়তো উঠছি, অর্ধেক সিঁড়িতে উঠে মনে হচ্ছে সিঁড়ির মাথায় কেউ একটা দাঁড়িয়ে রয়েছে সাদা চাদর মুড়ি দিয়ে। মানে আমার দিনের বেলাতেও এবার কিন্তু ভয়টা লাগতে শুরু করেছে। মানে আমাকে মা হয়তো বললো যে বাথরুম থেকে করে একটা বালতি এনে দিতে ওপরে, আমি কিন্তু যেতে পারছি না। মানে ভয়ানক রকম ভয় করছে আমার। এবার এত কিছু দেখে না আমার মধ্যে একটা অদ্ভুত ভয়, কেমন একটা প্যালপিটেশন মতো হচ্ছে যে এখানে যাব ওইটা দেখবো না তো, ওখানে যাব ওইটা দেখবো না তো, এরকম কিন্তু অনুভূতিটা ওই যেদিন কাঁচে আমি দেখেছি তার পরের দিন থেকে কিন্তু আমার এরকম হচ্ছে ক্রমাগত। এইবার হলো কি, আমি ইউনিভার্সিটি যাব, আবার ইউনিভার্সিটি যাওয়ার সময়তে আমি কল্যাণী সীমান্ত লোকাল ঢুকছে, আমি বাড়ি থেকে সময় মতোই বেরিয়েছি। হ্যাঁ, এই যে ঘটনাটা তোমাকে বললাম এটা কিন্তু বেশ অনেক দিন ধরে চলেছে, বেশ অনেক দিন। তার মধ্যে তোমার পুজো গেছে, এর মধ্যে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু অল্প বিস্তর ঘটতে শুরু করেছে। আর একটা কথা হচ্ছে, আমার হাজবেন্ড যে দূরে থাকে তুমি জানো, ওকে না সব কথা জানানো যায় না। কেন জানানো যায় না? ও কিন্তু মানে ধরো তোমার সাথে যে ঘটনাটা ঘটছে ক্রমাগত, তুমি বুঝতে পারছো কিন্তু সেটা তোমার মধ্যে কিরকম এফেক্ট ফেলছে, কিন্তু সামনের জন যদি তোমাকে মজা করে সেক্ষেত্রে কিন্তু তুমি জিনিসটা নিতে পারবে না। এই জিনিসটা কিন্তু ঘটছে। সারা পুজোতে কি হলো, আমি কোনো কিছু মানে বাইরে বেরোতে আমার ভালো লাগছে না, আমার সব সময়তেই যেন ঘরের মধ্যে থাকতে ইচ্ছা করছে, আর মনে হচ্ছে যে কোনো একটা কিছু যেন দেখছে আমাকে, বা আমিও মাঝে মাঝে এরকম অদ্ভুত জিনিস দেখছি। বাথরুমে গেলেই ওই রকম অনুভূতিটা ফিরে আসছে, দু চোখের পাতা এক করতে পারছি না। হ্যাঁ, পুজোর সময় মানুষ কি করে, মোটামুটি একটা আনন্দে থাকে, আমার বাড়ি থেকে বেরোতেই ইচ্ছা করছে না। মানে ভয়ানক রকম একটা ভয় আমার মধ্যে সব সময়তে কাজ করছে। আমি সব কাজ হয়তো করছি, কিন্তু কিভাবে করছি, সবাই আছে তার মাঝখানে আমি কাজটা করছি, একা আমাকে কোথাও যেতে বললে একটা ভয়ানক রকমের ভয়। এবং আমি মাঝে মাঝে ওই রকম দেখছি যে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, বারান্দা দিয়ে কেউ একটা হেঁটে গেল। সব থেকে যেটা হলো, একদিন পুজোর মধ্যেই
আমি একটা সিরিজ লিখছিলাম তখন, সেই মুহূর্তে লেখাটা কমপ্লিট করব বলে আমি একটু রাত্রি হয়ে গেছে, আমি বারান্দাতে বসে, সিঁড়িতে বসে আমি লেখাটা লিখছি মাথা নিচু করে। হঠাৎ মনে হলো সিঁড়ির উপরের প্রান্তে কেউ একটা বসে আছে, কেউ একটা বসে আছে, মানে চোখের কোনা দিয়ে বোঝা যায় না যে তুমি ধরো তাকাচ্ছ না তার দিকে, বাট মনে হচ্ছে। এবং আমি কৌস্তব লেখাটা থামিয়ে দিয়েছি, এবং আমি যে ঘুরে তাকিয়েছি, আমি কিছুক্ষণের জন্য হলেও সাদা চাদর মুড়ি কিছু একটা জিনিস ওখানে তো দেখেছি, ঠিক আছে। এবং যেই ওটা দেখেছি আমার এত ভয় করছে, মানে যখনই আমার ভয় করে না বুকের মধ্যে আমার একটা প্যালপিটেশন, মনে হয় যে এক্ষুনি বোধহয় হার্টটা ফেল করে যাবে, এরকম ধরনের একটা ভয় করতে শুরু করে দিয়েছে। আমি লেখা ফেলে রেখে ওখান থেকে ঘরে গেলাম। তারপর কি হলো চিলকাদি? তারপর একদিন আমি ইউনিভার্সিটি যাব বলে বেরিয়েছি। এবার আমার মনের খেয়ালে, মানে কল্যাণী সীমান্ত ঢোকার সময়তেই আমি বেরিয়েছি, কিন্তু সেদিন আমি কল্যাণী সীমান্তটা মিস করেছি। এবার কল্যাণী সীমান্ত মিস করলে আমাকে শিল্পাঞ্চল যেতে হলে কল্যাণী মেনে নামতে হবে, আমাকে যেতে হবে। এবং একটি জিনিস আছে, সেটা হচ্ছে যে কল্যাণী মেনে নাবার পরে ইউনিভার্সিটি যাবার জন্য 4-5 জন জোগাড় হলে তবেই কিন্তু অটো ছাড়ে, তার আগে কিন্তু ছাড়ে না। ওরা বিভিন্ন দিকে তো ছাড়ে, কল্যাণী মেন থেকে অটো। সেদিন আমি লাইনে দাঁড়িয়ে আছি, আমার মনটা একদম ভালো নেই, আর আমি না অদ্ভুত রকম কিছু চিন্তা করছি, হয়তো মানে ডিপলি আমি কিছু চিন্তা করছি। আমি লাইনে দাঁড়িয়ে আছি, হঠাৎ একজন পিছন থেকে কেউ একজন আমার এই কাঁধে হাত দিয়ে ডাকছে। আমি পিছন ঘুরেছি, ঘুরে দেখছি একজন বেশ বয়স্ক করে মুসলমান ভদ্রলোক, তার পোশাক আশাক বলে দিচ্ছে তিনি মুসলমান। উনি আমাকে ডাকছেন, ডেকে বলছে কি, উনি আমাকে মা সম্বোধন করলেন, কিন্তু করে বলছে যে তুমি একটু সাইডে আসবে মা, তোমার সাথে কিছু কথা আছে। এবার এরকম ভাবে অচেনা কোনো মানুষ ডাকলে একটা বিরক্তি বলো বা একটা ভয় বলো লাগে, তো তখন আমি সেই মুহূর্তে চট করে ভাবলাম, এখন তো দিনের বেলা, এত লোকের মাঝখানে কি হবে। তো আমি লাইন থেকে বেরিয়ে দাঁড়ালাম, উনিও দেখলাম লাইন ছেড়ে বেরিয়ে এলেন। উনি খানিকক্ষণ আমার মুখের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকলেন। আমার অস্বস্তি হচ্ছে, তবু আমি কিছু বলছি না। তখন উনি বলছেন, মা তুমি কি কোনো কিছু নিয়ে খুব ভয় পাচ্ছ? আমার তোমাকে দেখে যতদূর মনে হচ্ছে কোনো একটা কিছু ঘটনা তোমার সাথে ক্রমাগত ঘটছে। এবং উনি যে এইটুকু বলেছেন, আমি তখন অদ্ভুত ভাবে ওনাকে উত্তর দিচ্ছি যে হ্যাঁ আমি না কিছুদিন ধরে খুব ভয় পাচ্ছি। তখন বলছে, হ্যাঁ উনি কিন্তু আমাকে বলছেন এটা দিয়ে। তখন আমি বলছি আমি না ভয় পাচ্ছি, আমি ওনাকে বলছি। উনি তখন বলছেন, তুমি এমন কোথাও গেছিলে, এমন কোন একটা জিনিসের সঙ্গে সংস্পর্শে তুমি এসেছো যে জিনিসটার মধ্যে দিয়ে একটা খারাপ ধরনের বাতাস কিন্তু তোমার গায়ে লেগেছে। তো আমি উনি বলেছেন তো বাতাস, আমি কিন্তু জিনিসটা ঠিক বোধগম্য করে উঠতে পারিনি। আমি বলছি বাতাস কিনা বলতে পারবো না, তবে আমি কিছুদিন ধরে একটা বাজে গন্ধ আমার নাকে মাঝে মাঝেই লাগছে, আর দিনের আলোতেও আমি ভয় পাচ্ছি। উনি খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলেন, তাকিয়ে থাকার পর বলছে, আমি জানি না তোমার কি রাশি, তবে আমি ধারণা করছি তোমার একটু উঁচু রাশি, কারণ আমি পরিষ্কার বুঝতে পারছি একটা কিছুর ছায়া তোমার মধ্যে রয়েছে যেটা খুব একটা ভালো নয়। আমি পুরোটা বুঝতে পারছি না তোমাকে দেখে, কিন্তু এটুকু বুঝতে পারছি তুমি একটা সমস্যার মধ্যে রয়েছো, কোনো খারাপ কিছু তোমার মধ্যে কিন্তু চারপাশ দিয়ে তোমাকে কিন্তু ঘিরে ধরেছে, এরকম বলেছে। উনি যে এটা বলেছেন, আমি এবার কোনো কথা না বললে ওনার মুখের দিকে, মানে উনি যেটা বলছেন আমি কিন্তু শুনছি হাঁ করে। তখন উনি বলছেন, আচ্ছা তোমার শরীরে কোথাও কি এরকম কিছু ধারণ করা আছে যেটা নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে, এরকম কোনো তাবিজ, এরকম কোনো কিছু? তো আমার শরীরে সত্যি কথা বলতে কোনো তাবিজ বা কোনো কিছু নেই। তা আমি ওনাকে উত্তর দিচ্ছি, না সেরম তো কিছু নেই। এবার আমি পরে আছি সেই মুহূর্তে ফুল স্লিভ, বুঝেছো তো। আমার হাতে একটি আমার বন্ধুর দেওয়া রুদ্রাক্ষ ছিল, ব্রেসলেট রুদ্রাক্ষ আমার হাতে ছিল। ওটা একটি বড় রুদ্রাক্ষ, তার পাশে এরকম ছোট 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 ক্রিস্টাল দিয়ে কাজ করা একটাই রুদ্রাক্ষ।
তখন অনেকক্ষণ পরে উনি বলছেন, না তোমার শরীরে এমন কিছু একটা আছে যেটা কিন্তু এরকম নষ্ট হয়ে গেছে, এবং সেই কারণে কোনো খারাপ কিছু তোমাকে চট করে কিন্তু আকর্ষণ করছে। তো আমি অনেকক্ষণ ভাবার পর আমার মনে এলো রুদ্রাক্ষর কথাটা। আমি বললাম, আমার হাতে একটি রুদ্রাক্ষ আছে। তখন বলছে সম্ভবত সেটা নষ্ট হয়ে গেছে। উনি কিন্তু আমাকে বলছেন সম্ভবত সেটা নষ্ট হয়ে গেছে। আর যে জিনিস মানুষের মঙ্গলের জন্য পড়া হয়, সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু তখন বিপরীত ফল দিতে শুরু করে। উনি আমাকে বলছেন, এবং ওনার সাথে কথা বলতে বলতেই আমি কিন্তু আমার স্লিপটা গুটিয়ে এরকম হাতের ওই ব্রেসলেটটা বার করেছি, এবং উনি ওটার দিকে এরকম ভাবে তাকিয়ে থেকে বলছে, আমি তোমাকে আগেই বলেছিলাম এটা নষ্ট হয়ে গেছে। জিনিসটা একটা পঞ্চমুখী রুদ্রাক্ষ। ও কেদারনাথ বেড়াতে গেছিল, ওখান থেকে এনে দিয়েছিল। পঞ্চমুখী রুদ্রাক্ষের গায়ে দেখবে এরকম দাগ দাগ থাকে। আমি সেগুলোই দেখছি যে, আর রুদ্রাক্ষর গা তো মসৃণ হয় না। তখন উনি বলছেন, তুমি চোখের কাছে তুলে ভালো করে দেখো, আমি দেখতে পাচ্ছি, তুমিও দেখতে পাবে। উনি কিন্তু আমাকে বলছেন। এবং অদ্ভুত ভাবে কৌস্তব, আমি যখন উপরে তুলে দেখছি যে না, পঞ্চমুখী রুদ্রাক্ষের গায়ে দাগটা নয়, ঠিক দেখে মনে হচ্ছে ফলটার গায়ে কেউ যেন খুব জোরে আঘাত করলে যেরকম চারপাশ থেকে খুব সূক্ষ্ম সূক্ষ্ম দাগে ভেঙে যায় জিনিসটা, সেই রকম ফাটা ফাটা দাগ কিন্তু ওই রুদ্রাক্ষটার গায়ে। তখন উনি আমাকে বলছেন, যদি সম্ভব হয় এখনই হাত থেকে ওই ব্রেসলেটটা খুলে ফেলো। কেন? ব্যাপারটা হচ্ছে কোন একটা খারাপ কিছু তোমার ওপর তার ছায়াটা পড়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই হাতে ওটা থাকার জন্য ওটা আরো জিনিসটাকে আকর্ষণ করে রেখেছে। উনি আমাকে এটা বলছেন, যেহেতু ফাটা জিনিসটা নষ্ট হয়ে গেছে, তাই তো? জিনিসটা নষ্ট হয়ে গেছে, উনি আমাকে এটা বলছেন। এবং ওনার কথা শুনে ইমিডিয়েট আমি কিন্তু জিনিসটা হাত থেকে খুলছি। খুলতে খুলতে উনি বলছেন যে, তোমার যে জিনিসটা হচ্ছে এই জিনিসটাকে কাটানো অবিলম্বে প্রয়োজন। কি করবে? তুমি কোন দেবতা মানো, মানে তোমাদের হিন্দু ধর্মে তুমি কোন দেবতা মানো? তো আমি বললাম যে শিব মানি আমি। তখন বলছে, ঠিক আছে, যদি তুমি মুসলিম হতে তাহলে আয়াতুল কুরসি সম্ভবত এইটা সম্পর্কে তুমি জানতে, কিন্তু তুমি তো আমার ধর্মের, বলছে উনি, তুমি তো সেম ধর্মের নয়, তো সেক্ষেত্রে তুমি যে দেবতা মানো সেই দেবতার কোনো এরকম মন্ত্র অবশ্যই থাকবে। তো আমি যে শিব বলেছি, উনি পরিবর্তে বলছে শিবের অবতার হচ্ছে বজরংবলী, তুমি বজরংবলীর মন্ত্র জপ করবে দিনে 2বার 3বার, মানে যতবার তুমি পারবে জপ করবে। এবার আমি তখন ওনাকে বলছি যে আমি কিন্তু হনুমান চল্লিশা পাঠ করি। তখন বলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে বলে দিচ্ছি, হনুমান চল্লিশা হয়তো তোমার মুখস্থ, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে তোমার মধ্যে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, তুমি কিন্তু হনুমান চল্লিশা পড়তে পারবে না পুরো। উনি আমাকে এটা বললেন, বুঝেছো? আর বললেন যে তুমি এটা চেষ্টা করে দেখো, হনুমান চল্লিশা কাছে রেখে দেখে দেখে পড়বে, তুমি কিন্তু মুখস্থ থাকলেও এই মুহূর্তে হনুমান চল্লিশা পড়তে পারবে না, এরম বললো। আর বললো কিছু জিনিস, যে গোলাপ জল আছে বাড়িতে, সারা বাড়ির সব জায়গায় গোলাপ জল ছড়াবে। এই যে তোমার নাকে যখনই বাজে গন্ধ আসবে, তুমি গোলাপ জল ছড়াবে, তোমার গায়ে ছড়াতে পারো, তোমার আশেপাশে গোলাপ জল ছড়াবে। আর রাত্রেবেলা শোয়ার আগে ওই একটা ধূপকাঠি ঘরের কোন একটা প্রান্তে জ্বালিয়ে রেখে শোবে। ধূপকাঠি, যে ধূপকাঠিতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর বলল রেগুলার ধুনো অথবা গুগুল ধুনোর মতনই, কিন্তু একটু বেশি পরিমাণে ধোঁয়া উৎপন্ন হয়, এটা আমি জানতাম। এই দুটো জিনিস সন্ধেবেলা কিন্তু ওই সমস্ত ঘর বারান্দা, মানে যে যে জায়গাগুলোতে তুমি ইয়ে করো আর কি, যাতায়াত করো, সে জায়গাগুলো জ্বালাবে। আর একটা জিনিস জানবে, যে কোনো স্যাঁতস্যাঁতে জায়গা কিন্তু কোনো খারাপ শক্তির হচ্ছে উৎসস্থল। তো বাড়িতে কর্পূর আছে? তো আমি বললাম হ্যাঁ কর্পূর আছে। বলছে তুমি যে জায়গাটাতে সব থেকে বেশি ভয় পাও সেই জায়গাটাতে কর্পূরটা জ্বালানোর চেষ্টা করবে। যদি সেটা না জ্বলে তাহলে জানবে যে সেই জায়গাটাই উৎস সমস্ত কিছুর, এবং তোমাকে ক্রমাগত চেষ্টা করে যেতে হবে ওই কর্পূরটা যাতে জ্বলে। কর্পূরের গন্ধ নাকি ভীষণ রকম পবিত্র, হোম টোমে কর্পূর ব্যবহার করা হয়। তোমাকে আমি কি বলবো কৌস্তব, আমি বাড়ি এসে ওই কর্পূরটা নিয়ে আমি যতবার বাথরুমে জ্বালাতে যাচ্ছি, জ্বলন্ত শিখা কর্পূর জ্বলছে, সেটা দপ করে নিভে যাচ্ছে। কর্পূর নিভে যাচ্ছে বাবা? দপ করে
করে নিভে যাচ্ছে, মানে এটা যারা চোখের সামনে দেখেছে, আমার বাড়ির লোক তো দেখেছে সেই মুহূর্তে, দপ করে নিভে যাচ্ছে। মানে ওখানে ধরো দেশলাই কাঠি দিয়ে জ্বালাচ্ছি, জ্বলছে না, কিন্তু বাইরে থেকে বারান্দা থেকে জ্বালিয়ে নিয়ে যাওয়া জ্বলন্ত কর্পূর ওখানে গিয়ে নিভে যাচ্ছে, জ্বলছেই না। উনি এটা বলেছিলেন আমাকে, এবং উনি আরেকটা কথা বলেছিলেন, এটা আস্তে আস্তে কেটে যাবে, তোমার কিন্তু এই মুহূর্তে কাটবে না। আর ওই ফাটা জিনিস তুমি আর পরবে না। তুমি যদি রুদ্রাক্ষ ধারণ করো, পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করবে, পারলে গলায় ধারণ করো, কারণ হাতে অনেক সময় এরকম ধরনের ধাক্কা টাক্কা লেগে ফেটে যা চান্স থাকে। তো যাই হোক, ক্রমাগত মানে উনি যা যা বলেছিলেন প্রতিটা জিনিস একেবারে কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে। আমি হনুমান চল্লিশা অনেক দিন থেকে পড়ছি, ছোটবেলা থেকে হনুমান চল্লিশা পড়ি, হনুমান চল্লিশা আমার মুখস্থ, কিন্তু বেশ কটা লাইন পড়ার পর আমার কিন্তু আর মাথাতে আসছে না পরের লাইনটা কি। অদ্ভুত ব্যাপার, মানে ওনার বলা প্রতিটা ঘটনা, কর্পূরটা নিভে যাচ্ছে, এবং ওই যে ধূপকাঠিটা জ্বালিয়ে শুচ্ছি আর গোলাপ জলটা ছড়াচ্ছি, গন্ধটা আমার নাকে আসছে, কিন্তু অল্প পরিমাণে। উনি বলেছিলেন এটা আস্তে আস্তে কেটে যাবে, এবং যখন সম্পূর্ণরূপে কেটে যাবে না, সেই মুহূর্তে কোনো মসজিদ হতে পারে, কোনো গির্জা হতে পারে, কোনো মন্দির হতে পারে, তার বাইরে কোনো গরিবের হাতে তোমার মনস্কামনা অনুযায়ী, তো আমি তোমাকে কোনো কিছু বলবো না, সেই পরিমাণ একটা অর্থ তাদেরকে কিন্তু দান করে দেবে। এবং এই ঘটনার রেশ মানে আস্তে 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 এখন তোমাকে যে আমি বলছি, ধরো এখন কিন্তু খুব কম, মানে এখন একদমই কোনো কিছু অনুভূতি হয় না বললেই চলে। মাঝে মাঝে হঠাৎ করে ধরো আমি একটু চমকে ঘুম থেকে জেগে উঠছি, এটা একটু মানে কি দেখছিলাম স্বপ্ন আমার মনে নেই, হয়তো ঘুমোচ্ছি চমকে উঠে বসে পড়ছি, এইরকম ঘটনা ছাড়া বাকিগুলো কিন্তু গেছে। মানে এই জিনিসটা এখন আমি কন্টিনিউ করছি, রাত্রেবেলা শোয়ার আগে ধূপ জ্বালানো, কর্পূর কিন্তু এখনো আমার বাথরুমে পুরোটা জ্বলে না, খানিকটা জ্বলে নিভে যায়, ঘরে জ্বললে পুরোটা জ্বলে। তো এই জিনিসগুলো কিন্তু আমি এখনো কন্টিনিউ করছি, ভগবানের কৃপায় তো এখন তো ঠিক আছি, এবং পুরো সম্পূর্ণ হয়ে গেলে উনি যেটা বলেছেন আমি কিন্তু ওইটা করার চেষ্টা করব। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে তোমার সাথে ওই জিনিসটা জুড়ে গিয়েছিল, এবং আই থিঙ্ক এখনো হয়তো জুড়ে আছে, হয়তো এফেক্টটা হয়তো অনেকটাই কম। একটা জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছিল তুমি একদম। এখন সেরকম কিছু প্রবলেম হচ্ছে না এখন একটা যেটা সমস্যা হচ্ছে, আমি রাত্রেবেলা শুয়ে আছি, হঠাৎ করে না ঘুমটা ভেঙে যাচ্ছে, কি কারণে ভাঙলো সেটা আমার মনে নেই, বা কোন স্বপ্ন দেখে ভাঙলো কিনা স্বপ্নটা আমার মনে পড়ছে না, আমি একটু উঠে বসে পড়ছি, মানে চমকে চমকে উঠে বসে পড়ছি। বাকি গন্ধ লাগা বা খাওয়া নিয়ে উনি একটা কথা বলেছিলেন, হয়তো মানে আমি ওনাকে তারপর ডিটেলে একটু বলি, উনি হয়তো যিনি মারা গিয়েছিলেন তার কোনো অতৃপ্ত কোনো ইচ্ছা ছিল খাবার দাবার নিয়ে, এবার যেহেতু তিনি সেটা পারেননি, উনি তোমাকেও সেটা করতে দিতে চাইছিলেন না। মানে মৃত্যুর সময় কিছু খেতে চেয়েছিল যেটা খেতে পারেনি সম্ভবত, এবার সেটা তো জানা সম্ভব নয় কোনোভাবেই, সম্ভবত উনি আমাকে এটা বলেছেন, যেহেতু আমি খেতে একদম পারছিলাম না সেই মুহূর্তে। খাওয়া দাওয়াটা ঠিক আছে এখন মোটামুটি, মানে এই ধরো খাচ্ছি তো, খেতে খেতে আবার অনেক সময় মনে হয় কি জানি গন্ধটা নাকে লাগছে, কিন্তু না লাগছে না আমার, কিন্তু এটা এখন মনে হওয়াটা রয়েছে, কারণ যেহেতু অতদিন জিনিসটার মধ্যে দিয়ে আমি গেছি, তো জিনিসটা বোধহয় রয়ে গেছে। না, এই মুহূর্তে আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, ওই ঘুম নিয়েই মাঝে মাঝে ঘুম থেকে হঠাৎ করে চমকে উঠে বসে পড়ছি, এরকম ধরনের জিনিসটা রয়েছে। আর আমি কিন্তু একটি রুদ্রাক্ষ, অন্য ফ্রেশ রুদ্রাক্ষ, পঞ্চমুখী রুদ্রাক্ষ গলায় আমার পক্ষে ধারণ করা সম্ভব হয়নি, কিন্তু হাতে আমি ধারণ করেছি, যেরকম ব্রেসলেট পরেছিলাম সেরকম আমি বেঁধে রেখেছি কিন্তু হাতে এই মুহূর্তে। মারাত্মক একটা ঘটনা ছিল, মারাত্মক ঘটনা। এরকম ঘটনা কিন্তু ঘটে, মানে আমরা যে বলি অনেক সময় বলি ভূত নেই বা কিছু নেই, আছে, কিন্তু কোনো নেগেটিভ এনার্জি সত্যি আছে, কারণ পজিটিভে বিশ্বাস করলে তোমায় নেগেটিভেও বিশ্বাস করতে হবে। আমি কিন্তু এই ঘটনাটা নিজে সাক্ষী, মানে আমার ওপর দিয়ে কিন্তু এই জিনিসগুলো ঘটেছে, তাই আমি সাক্ষী এই ঘটনাটার। বুঝতে পারছি। ঠিক আছে সিল্কাদি, সাবধানে থাকো, ভালো থাকো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আবার তোমার সাথে কথা হচ্ছে। একদম একদম। এই এক্সপিরিয়েন্সটা যে শেয়ার করলে সেটার জন্য থ্যাঙ্কস। মানে খুবই পিকিউলিয়ার একটা এক্সপিরিয়েন্স ছিল, খুবই ভয়ের একটা এক্সপিরিয়েন্স ছিল। তুমি যার মধ্যে দিয়ে গেছো
সত্যি কিছু বলার নেই। এটা বলাটার একটা উদ্দেশ্য আছে, ধরো ওই হসপিটালে অনেকে যাতায়াত করে, তো এরকম হয়তো কখনো ডেড বডির সাথে এরকম হয়তো অনেকেরই হয়তো নাপতে হতে পারে, সে যেন একটু সাবধানে থাকে। মানে আমি যে ঘটনাটার মধ্যে দিয়ে গেছি, আমি চাইছি না অন্য কেউ সেই ঘটনাটার মধ্যে দিয়ে যাক, এটা বলাটা কিন্তু একটা উদ্দেশ্য আমার। কারণ দেখো ওখানে অনেক লোক যাতায়াত করে, কিন্তু প্রচুর লোকের যাতায়াত আছে ওখানে, প্রিকশনস নেওয়াটা খুবই প্রয়োজন। একদম। এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। আজকের এই ঘোষলি কল রেকর্ডিং আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল ঘটনা শেয়ার করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন গিভেন নম্বরে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। এবং হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু শুধুমাত্র ঘটনা শেয়ার করার জন্য, এখানে অন্য কোনো কারণে হোয়াটসঅ্যাপ করবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।